হ্যালো, জি স্যার, শোনা Yes, যাচ্ছে। sir. আচ্ছা ঠিক আছে। সরি, আমার আসলে একটু কল চলে আসছে বারবার, এই কারণে কাটতে হচ্ছে। তো আমি যেটা বলছিলাম যে আমাদের এখানে দুটো পার্ট আছে। তো আমার schmidt ট্রিগার দিয়ে আমরা করেছি কি একটা একটা স্কোয়ার ওয়েভ জেনারেট করেছি, এন্ড দেন আমরা স্কোয়ার ওয়েভ জেনারেট করেছি, সেইটাকে আমরা ইন্টিগ্রেটরে দিয়েছি। ইন্টিগ্রেটরের কাজটা কি? আমরা যখন ইন্টিগ্রেটর সার্কিট পড়েছিলাম আমরা জানি যে স্কোয়ার ওয়েভকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ পাই। ঠিক আছে, তাহলে এই সার্কিটটা ঠিক ওই বেসিসেই কাজ করে। আমার schmidt ট্রিগার একটা স্কোয়ার ওয়েভ জেনারেট করে 0 থেকে 1 মিলি সেকেন্ড পর্যন্ত, এবং অন দ্য বেসিস অফ দ্যাট আমার ইন্টিগ্রেটর ওই স্কোয়ার ওয়েভটাকে ইন্টিগ্রেট করে। এখন এখানে ইন্টিগ্রেট করতে দেখো ভি হাই এর সময় এটা ইন্টিগ্রেটর লো হচ্ছে। এটার কারণটা হচ্ছে আমার এই যে ইন্টিগ্রেটরের ইকুয়েশন যদি তোমাদের মনে থাকে তাহলে তোমাদের মনে থাকবে যে ইন্টিগ্রেটর ইকুয়েশনটা ছিল যে v0 ইকুয়ালস টু -1/RC ইন্টিগ্রেশন অফ vi ইনটু dt। তো ওই যে মাইনাসটা ছিল, ওই মাইনাসের কারণে আমার এই যে র্যাম্পটা, এই র্যাম্পটা ডাউন হয় ফর পজিটিভ ভি স্যাচুরেশন। আর ওই মাইনাসটা থাকার কারণে যখন schmidt ট্রিগারের আউটপুট মাইনাস ভি স্যাচুরেশন হয় তখন আমার এটার আউটপুটটা পজিটিভ র্যাম্পিং এটা হয়। তো সহজভাবে আমরা এটাই বুঝতে পারি যে schmidt ট্রিগার পার্টটা একটা স্কোয়ার ওয়েভ জেনারেট করে, এবং এই স্কোয়ার ওয়েভ জেনারেশনটাকে আমার ইন্টিগ্রেট করে আমরা একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ তৈরি করতে পারি। তোমরা যদি বইয়ে পড়ো, বইটাতে আরো ডিটেলসে সুন্দরভাবে দেওয়া আছে। এটা আমরা কফলিনের বই থেকে নিয়েছি, কফলিনের বইয়ের সিগন্যাল জেনারেটর চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে, চ্যাপ্টার নাম্বার 6 থেকে। এবারে আরেকটা জিনিস দেখতে হবে, schmidt ট্রিগারে যখন আমরা দেখছিলাম যে ক্যাপাসিটরটা চার্জ হচ্ছিল এবং একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে ক্যাপাসিটরটা চার্জ হচ্ছিল, রাইট? তো ক্যাপাসিটরটা যে চার্জ হচ্ছিল সেটা ছিল Vp/2 থেকে -Vp/2 এর মধ্যে। তো এখানে আমরা যেটা করতে পারি, এই স্কোয়ার ওয়েভটাকে আমরা লিমিট করে দিতে পারি। লিমিট করে দিতে মানে হচ্ছে যে এই যে ট্রায়াঙ্গুলার ওয়েভটা এটা কত ভোল্টেজ থেকে কত ভোল্টেজের মধ্যে উঠানামা করবে সেটা আমরা লিমিট করে দিতে পারি। তো সেই লিমিটটা আমরা কিভাবে করব? সেই লিমিটটা করার জন্য আমরা এখানে দুটো যে আমার যে schmidt ট্রিগারে যে দুটো রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্স দুটো schmidt ট্রিগারের সময় ইকুয়াল রেখেছিলাম আমরা, কিন্তু এখানে আমরা schmidt ট্রিগার এখানে দুইটা রেজিস্ট্যান্সের ভ্যালু আমরা ইকুয়াল রাখবো না, একটা আমরা রাখবো আর এবং আরেকটা রাখবো হচ্ছে পি ইন্টু আর। এই পিটা হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্টটা আমার ট্রায়াঙ্গুলার ওয়েভের ভ্যালুটাকে ডিটারমাইন করে। তো কতটুকু ভাবে ডিটারমাইন করে সেটা আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে এই যে আপার যে লিমিট ট্রায়াঙ্গুলার ওয়েভের, সেই আপার ভোল্টেজটা হবে হচ্ছে -V স্যাচুরেশন বাই পি, বা -V স্যাচুরেশন বাই পি, এবং এই লোয়ার লিমিটটা আসবে হচ্ছে -V স্যাচুরেশন বাই পি। অর্থাৎ এইটা আমাদের এই দুটো রেজিস্ট্যান্সে এটা যদি 10 কিলো ওহমস হয়, এটা যদি 28 কিলো ওহমস হয়, তাহলে আমার পি এর ভ্যালুটা হচ্ছে 2.8। তাহলে 2.8 যদি পি হয়, ভি স্যাচুরেশন যদি 15 হয়, তাহলে তোমরা বুঝতে পারছো যে ভি ইউটি অর্থাৎ আপার লিমিটটা অ্যারাউন্ড 5 ভোল্টের মতো হবে, আর লোয়ার লিমিটটা হবে -5 ভোল্ট। এখন যদি আমাদের এরকম তৈরি করতে হয় যে আপার লিমিটটা আমরা 10 ভোল্ট রাখবো এন্ড লোয়ার লিমিটটা -10 ভোল্ট রাখবো, তাহলে আমরা কি করব? পি আমরা সিলেক্ট করব অ্যারাউন্ড 1.5। তাহলে ভি স্যাচুরেশন যদি 15 হয় এন্ড পি যদি 1.5 হয়, তাহলে আমার আপার লিমিটটা হয়ে যাবে 10 এন্ড লোয়ার লিমিটটা হয়ে যাবে -10। তাহলে আমার কি হবে? ট্রায়াঙ্গুলার ওয়েভটা 10 থেকে -10 পর্যন্ত এটা চেঞ্জ হতে পারবে। সো দেখো এখানে আমরা ট্রায়াঙ্গুলার ওয়েভটার যে ম্যাক্সিমাম এবং মিনিমাম যে ভোল্টেজ সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি বাই চেঞ্জিং দিস রেজিস্ট্যান্স ভ্যালু, এই ফিডব্যাক রেজিস্ট্যান্সের ভ্যালু। আরেকটা জিনিস আমাদের কন্ট্রোল করতে হয় সেটা হচ্ছে সবসময় যেটা হচ্ছে যে আমাদের যে কোনো অসিলেটরের ফ্রিকোয়েন্সি আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি। আমরা যদি দেখি যে এটার ফ্রিকোয়েন্সিটা কিসের উপর ডিপেন্ড করে, এটা বেসিক্যালি এটার ফ্রিকোয়েন্সিটা নির্ভর করে হচ্ছে আমাদের যে schmidt ট্রিগার যেটা আছে সেইটা যে অসিলেশন ফ্রিকোয়েন্সি অসিলেটর স্কোয়ার ওয়েভ তৈরি করে সেইটার ফ্রিকোয়েন্সিটাই কিন্তু এটা। তাহলে ওইখান থেকে আমরা এটার ফ্রিকোয়েন্সির ইকুয়েশনটা পাই হচ্ছে P/4R
আর আই ইন্টু সি। এখানে আর আইটা বলতে আমরা এই যে ইনপুট রেজিস্ট্যান্স বুঝি এবং ক্যাপাসিটর যেটা বুঝি, কত দ্রুত এটা চার্জিং এন্ড ডিসচার্জিং হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। আর এটাই হচ্ছে সেই আর এন্ড সি এর ভ্যালুটা, এবং এটার ইকুয়েশনটা হচ্ছে ফ্রিকোয়েন্সি এফ ইকুয়ালস টু পি ডিভাইডেড বাই 4RI ইন্টু সি। তাহলে আমরা যদি একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ যদি আমরা এখন ডিজাইন করতে চাই, ধরো আমাদের একটা ট্রায়াঙ্গুলার ওয়েভকে ডিজাইন করতে বলা হলো যে a triangular wave generator oscillates at a frequency of 1000 Hz and peak values of approximately plus 5 volt, মানে প্লাস 5, একটা সাইড যদি পিক প্লাস 5 হয় তাহলে অন্য সাইডটা মাইনাস 5 হবে। তাহলে আমি ট্রায়াঙ্গুলার ওয়েভের বাকি ভ্যালুগুলো কি হবে? দেখো, যদি এরকম যদি দেওয়া থাকে, আমাদের ফ্রিকোয়েন্সি আছে এবং আমাদের পিক ভ্যালু দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি যে এটা যদি আর হয়, এই ফিডব্যাক রেজিস্ট্যান্সটা হবে পি ইন্টু আর। তাহলে পি এর ভ্যালু কিভাবে পাবো? পি এর ভ্যালুটা পাবো, আমার আগের স্লাইডে ইকুয়েশন আছে যে পি ইকুয়ালস টু ভিইউটি ইকুয়ালস টু ভি স্যাচুরেশন বাই পি। তাহলে পি ইকুয়ালস টু ভি স্যাচুরেশন বাই ভিইউটি বা আপার লিমিট। তাহলে আমার এখানে আপার লিমিট দেওয়া আছে 5 ভোল্ট। আমরা যদি স্যাচুরেশন ভোল্টেজ 15 ভোল্ট নেই বা 13.8 নেই, যেভাবে আমরা ডিজাইন করি সেই অনুযায়ী আমরা পি ভ্যালুটা পাবো। তাই এখানে 13.8 দিয়ে ক্যালকুলেশন করেছে এবং পি এর ভ্যালুটা এসেছে 2.8। এটা যদি 15 হতো তাহলে 15 দিয়ে ডিজাইন করি তাহলে পি এর ভ্যালুটা হবে 3। তো পি এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে আর যদি আমি 10 কিলো ওহমস বসাই, পি পাবো হচ্ছে 2.28 কিলো ওহমস, অথবা যদি 15 ভোল্ট স্যাচুরেশন ইউজ করি তাহলে এটা আমরা বসাবো হচ্ছে 30 কিলো ওহমস। আর একটা জিনিস আমাদের ডিজাইন করতে হবে আর আই এবং সি, যেটা হচ্ছে এই দুইটা আর আই এবং সি, এটা নির্ভর করে আমাদের ফ্রিকোয়েন্সির উপরে। তাহলে ফ্রিকোয়েন্সির ইকুয়েশন আমরা জানি যে এফ ইকুয়ালস টু পি ডিভাইডেড বাই 4RI/C। তো পি আমরা পেয়ে গেছি, আমাদের শুধু আর আই এবং সি বের করতে হবে বেসড অন দ্য ফ্রিকোয়েন্সি। তো আমরা যেহেতু দুটো আমাদের আননোন, আমরা যে কোনো একটা ক্যাপাসিটেন্সের ভ্যালু, আমাদের যে রেগুলার যে রেঞ্জ আছে যে 0.01 মাইক্রোফ্যারাড থেকে আমরা যদি 1 পিকোফ্যারাডের মধ্যে একটা ক্যাপাসিটেন্স নেই, তাহলে আমরা চেক করব যে আর আই এর ভ্যালুটা কত আসে। এখানে আর আই এর ভ্যালুটা 14 কিলো ওহমস। তো এখানেও আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে এমন যদি সি আমরা ইউজ করি যেটা দিয়ে আমাদের আর আই এর ভ্যালুটা কিলো ওহমসে না, একদম রেগুলার 100 ওহম 200 ওহমে চলে আসছে, তাহলে কিন্তু সেটা প্র্যাকটিক্যাল হবে না, আমাদের অপ অ্যাম্প গুলো পুড়ে যাবে। সো ডেফিনেটলি আমাদের আর আইটাকে কিলো ওহম রেঞ্জে নিয়ে আসতে হবে এবং সেই অনুযায়ী আমাদের সিটাকে চুজ করতে হবে। তো দিস ইজ ওয়ান অফ দ্য ডিজাইন রিকোয়ারমেন্ট, যে সিটাকে এমন ভ্যালু চেঞ্জ করতে হবে যেন আমাদের আর আইটা প্র্যাকটিক্যাল একটা কিলো ওহম রেঞ্জের মধ্যে আসে। তো এটা ছিল আমাদের ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেটর। এবারে আমরা দেখব ইউনিপোলার ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেটর। ইউনিপোলার এবং বাইপোলারের ডিফারেন্সটা কি? বাইপোলার ডিফারেন্স, ইউনিপোলার ডিফারেন্স, যে বাইপোলার হচ্ছে যে ট্রায়াঙ্গুলার ওয়েভটা +5 থেকে -5 এ গেছে, -5 থেকে +5 গেছে, এটা হচ্ছে বাইপোলার ট্রায়াঙ্গেল ওয়েভ। বাট ইউনিপোলার ট্রায়াঙ্গেল ওয়েভ হবে যে আমার এইখানে ট্রায়াঙ্গুলার ওয়েভটা দেখো 5 থেকে 0 তে গেছে, 0 থেকে 5 হচ্ছে, অর্থাৎ একটা দিকে সে চেঞ্জ হচ্ছে, অনেকটা ডিসি ভোল্টেজের মতো তৈরি করেছে, কিন্তু সেটা ইউনিপোলার, অর্থাৎ যে কোনো একটা দিকে +5 থেকে 0 আবার +5 এ গেছে, -5 এ মাইনাস সাইডে কিন্তু ভোল্টেজটা যায়নি। তো এইটাকে বলা হয় ইউনিপোলার ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেটর। তো এইটা আমরা অ্যাচিভ করতে পারি, ওই সেম সার্কিট আমাদের আছে বাইপোলার ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেটর, বাট ডিফারেন্সটা হচ্ছে এখানে আমরা একটা এক্সট্রা ডায়োড ইউজ করেছি। এইখানে আমরা একটা এক্সট্রা ডায়োড ইউজ করেছি। আচ্ছা, এই ডায়োডটা ইউজ করার ফলে ইম্প্যাক্টটা কি হয়? দেখো, এই ডায়োডটা ইউজ করার ফলে যেটা হয় সেটা হচ্ছে যখন আমার স্মিথ ট্রিগারের আউটপুটটা +V স্যাচুরেশন, এই যে এখান থেকে যখন +V স্যাচুরেশন, তখন কি হচ্ছে যে আমার এই যে ডায়োডটা থাকার ফলে এখান থেকে কিন্তু আর কোনো কারেন্ট এই দিকে আসতে পারে না। তো নর্মালি +V স্যাচুরেশন যখন থাকে তখন আমি প্লাস পিনে একটা ভোল্টেজ একটা পাই, যেটা আমার এই ফিডব্যাক নেটওয়ার্ক থেকে আসতো, যেটা বাইপোলার ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেটর অথবা স্মিথ ট্রিগার দুইটার ক্ষেত্রেই আমরা দেখেছি। কিন্তু যেহেতু এই ডায়োডটা এখানে আছে, ফলে এই ভোল্টেজটা হয়ে যায় 0 ভোল্ট। তো 0 ভোল্ট যখন হয়ে যায় তখন আমার এই যে ইন্টিগ্রেশনটা যে হচ্ছে,
যখন ইন্টিগ্রেশনের এই র্যাম্প ডাউনের এই ভোল্টেজটা যখন আমার 0 ভোল্টের থেকে কমে আসে, অর্থাৎ নিচে ছোট হতে চায়, অর্থাৎ আমার এই ভোল্টেজটা এসে, র্যাম্পের ভোল্টেজটা এসে যখন 0 থেকেও ছোট হতে যেতে চায়, তখন আমার কি হয়, এই সেকেন্ড অপ অ্যাম্পটা সুইচ করে এটাকে প্লাস ভিবি থেকে মাইনাস ভিবিতে নিয়ে যায়। অর্থাৎ যখন আমার র্যাম্পের ভোল্টেজটা 0 থেকে ছোট হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে আমার প্লাস ভিবি থেকে মাইনাস ভিবি থেকে চলে যায়। কেন এই 0তে গিয়ে সুইচিংটা হলো? বিকজ আমরা ফোর্সফুলি এই ডায়োডটা ইউজ করে এইখানকার ভোল্টেজটা আমরা 0 করে দিয়েছি। তো যখন প্লাস ভিপি থাকে এবং র্যাম্পটা ভোল্টেজটা কমতে কমতে, আগের বার কিন্তু এটা 5 থেকে 0 হয়ে -5 পর্যন্ত যাওয়া পর্যন্ত তারপরে গিয়ে সুইচ করেছে, কিন্তু এবারে কি হবে, আমার ওই ভি আপার লিমিটে যে লোয়ার লিমিট পর্যন্ত যাবে না, তার আগেই এটা 0তেই এটা সুইচ করে আবার সেটা ভি আউটপুটটা নেগেটিভ স্যাচুরেশন ভোল্টেজ হয়ে যায় এবং আমার উল্টো দিকে করে তখন ক্যাপাসিটরটা ইন্টিগ্রেশন করতে শুরু করে এবং উল্টো দিকে নেক্সট র্যাম্প আপ আমরা পেয়ে যাই। তো এভাবে করে ব্যাপারটা তৈরি হতে থাকে। যখন আমার ভিবিটা নেগেটিভ, দেখো ভিবিটা যখন আমার নেগেটিভ ভোল্টেজ, তখন কিন্তু ডায়োডটা রেগুলারলি কারেন্ট ফ্লো করতে অ্যালাউ করে। তো ভিবি যখন নেগেটিভ ভোল্টেজ, তখন ডায়োড যেহেতু রেগুলার ভোল্টেজ অ্যালাউ করছে, তখন রেগুলার আমাদের বাইপোলার যেটা ট্রায়াঙ্গুলার ওয়েভ ছিল যে আপার লিমিটে গিয়ে সুইচ হবে, তখন সেই সুইচিংটা আপার লিমিট পর্যন্ত গিয়েই সুইচিং হয়। এখানে আমরা আলাদা করে ফোর্স কোনে করছি না, জাস্ট হচ্ছে আমাদের লোয়ার লিমিটটা যেখানে আছে সেই লোয়ার লিমিটে সুইচিং হওয়ার আগেই আমরা ভোল্টেজটাকে প্লাস পিনে ভোল্টেজটাকে 0 করে দিচ্ছি ডায়োড দিয়ে। এর ফলে 0তে এসে আমার ট্রায়াঙ্গুলার এই স্মিথ ট্রিগারের যে স্কোয়ার ওয়েভটা এটা সুইচ হতে থাকে এবং 0তে এসে যখন সুইচ হতে থাকে এবং তখন যদি আমাদের ইন্টিগ্রেশন করি, তখন আমরা এভাবে করি আমরা ইন্টিগ্রেশনের রেজাল্টটা পাই। তো এটার ক্ষেত্রে আমার আপার লিমিটটা কত? আপার লিমিটটা হচ্ছে যে ভি স্যাচুরেশন ভোল্টেজটা যেটা আছে সেখান থেকে ডায়োড একটা ভোল্টেজ কিন্তু অ্যাবজর্ব করে 0.6 ভোল্ট বা 0.7 ভোল্ট। তো ডায়োডের সেই অ্যাবজর্ব ভোল্টেজটা বাদ দিয়ে আমরা যদি পি দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা আপার লিমিট ভোল্টেজটা পাবো। সেটা অ্যারাউন্ড খুবই কাছাকাছি আগেরটার মতোই থাকে, কিন্তু ভি স্যাচুরেশন থেকে জাস্ট 0.6 ভোল্টটা বাদ দিতে হবে, বিকজ 0.6 ভোল্টটা ডায়োড অ্যাবজর্ব করে নেয়। আর এক্ষেত্রে যেহেতু আমার ফ্রিকোয়েন্সিটা কি হবে, দেখো এক্ষেত্রে আমার ফ্রিকোয়েন্সিটা কিন্তু অর্ধেক সময়ের ভিতরে হয়ে যাচ্ছে, ফলে আমার ফ্রিকোয়েন্সি অ্যাকচুয়ালি এটা আগেরটা থেকে ডাবল ফ্রিকোয়েন্সি আমরা পাই। তো এটার ফ্রিকোয়েন্সির ইকুয়েশনটা হচ্ছে পি ডিভাইডেড বাই 2 RIC, আগেরটা ছিল পি ডিভাইডেড বাই 4 RIC, কিন্তু এটা হচ্ছে একটু ফ্রিকোয়েন্সিটা অর্ধেক হয়ে যায়, বিকজ 0 থেকে -5 পর্যন্ত নামতে পারে না, 0তেই এটা সুইচিং হয়ে যায়। ফলে ওই একই সার্কিটের জন্য আমরা দ্বিগুণ ফ্রিকোয়েন্সিতে আমরা ট্রায়াঙ্গুলার ওয়েভ পাই। কিন্তু যদি আমাদের ইউনিপোলারে যদি ট্রায়াঙ্গুলার ওয়েভ ওই একই রকম রাখতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, RI এবং C কে অ্যাডজাস্ট করে নিতে হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইন্ড দি অ্যাপ্রক্সিমেট পিক ভোল্টেজ এন্ড ফ্রিকোয়েন্সি ফর দি ইউনিপোলার ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেটর। এখানে আমাদের একটা সার্কিট দেওয়া আছে এবং এই সার্কিটের জন্য আমার পিক ভোল্টেজ কত এবং ফ্রিকোয়েন্সি কত বের করতে বলেছে। তো দেখো আমাদের এখানে পিক ভোল্টেজ কত, পিক ভোল্টেজ যাওয়ার জন্য আমাদের প্রথমে আগে পি ডিটারমাইন করতে হবে। দেওয়া আছে পি আর হচ্ছে 28, আর হচ্ছে 10, সো পি হচ্ছে 2.8। আর আমাদের তাহলে আপার লিমিট ট্রায়াঙ্গুলার ওয়েভের সেটা কত আসবে, সেটা আসবে ভি স্যাচুরেশন থেকে যদি আমরা 0.6 বাদ দিই, 13.8 থেকে যদি 0.6 বাদ দিই এবং সেটাকে পি দিয়ে ভাগ দিই, আমরা পাই হচ্ছে 4.7 ভোল্ট। সেটা হচ্ছে আমাদের আপার লিমিট। এই বুকে বলা হয়েছে যে স্যাচুরেশন ভোল্টেজ যদি +15 ভোল্টেজ হয়, তাহলে আউটপুটে আমরা অ্যাবাউট 13.8 ভোল্টেজ পাবো 741 এ। আমার মনে হয় যে তোমরা যখন এক্সপেরিমেন্ট করেছো আমাদের যে আইসি গুলো দিয়ে, তখন তোমরা কত ভোল্টেজ পেয়েছো? যখন তোমরা কম্পারেটর দিয়ে এরকম এক্সপেরিমেন্ট করেছো, তখন ম্যাক্সিমাম তোমরা আউটপুট ভোল্টেজ অপ অ্যাম্প থেকে কত ভোল্টেজ পেয়েছো? কেউ কি বলতে পারবে ল্যাবের এক্সপেরিমেন্ট থেকে? হ্যালো, কারো কি মনে আসছে না? কারো কি মনে আসছে না? আচ্ছা, আই হোপ কারো মনে আসছে না। ঠিক আছে, তো এটা
ডিপেন্ড করে আসলে কোম্পানি টু কোম্পানি, ম্যানুফ্যাকচার টু ম্যানুফ্যাকচার একটু ডিপেন্ড করে, যদিও আইসি নাম্বারটা সেম বাট স্টিল ম্যানুফ্যাকচার টু ম্যানুফ্যাকচার ডিপেন্ড করে। যে কোনো কোনো 741-এ আমরা দেখেছি যে 15 এর কাছাকাছি পাওয়া যায়, কোনো কোনোটায় 13.8-এ পাওয়া যায়। তো এই কফলিনের বইতে এটা দেখিয়ে দিয়েছে 13.8টাই ম্যাক্সিমাম ওরা ভোল্টেজ পাওয়া যায় 15 ভোল্ট দেওয়ার পরেও। তো এই কারণে ওরা ভি স্যাচুরেশনটাকে 13.8 দেখায় এই ম্যাথগুলোতে, যদিও এখানে আমরা +15 ওরা শো করে। তো এটা আবার বর্তমান, এটা একটু পুরনো বই তো তাই ওই সময় টেকনোলজিতে হয়তো এরকম ছিল, বাট বর্তমানে এমন 741ও আছে যেখানে 15 এর জায়গায় দিলে আমরা মোটামুটি 15 এর কাছাকাছি পাই, 14.8 এর মতো পাই। তো এটা ডিপেন্ড করে আসলে। তো তোমরা 13.8 দিয়ে ক্যালকুলেশন করলেও সেটা ঠিক হবে, যদি তোমরা 15 ধরে করো সেটাও ঠিক হবে, আসলে এটাতে কোনো সমস্যা নেই। এখন আমরা যে সিগন্যাল জেনারেটরটা দেখবো সেটাকে বলা হয় সটুথ ওয়েভ জেনারেটর। সটুথ ওয়েভ, দেখো এখানে আমাদের কয়েকটা সিগন্যাল আছে। প্রথমটা হচ্ছে রেডটা সাইন ওয়েভ, পরেরটা স্কোয়ার ওয়েভ, ব্লুটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ওয়েভ, নাও পার্পল কালারে যেটা আছে সেটা হচ্ছে সটুথ ওয়েভ। দেখো সটুথ ওয়েভ, স মানে হচ্ছে করাত, আমাদের আমরা যে করাত ইউজ করি যে কোনো কাঠ কাটার জন্য, সেই করাতের ব্লেড গুলা, দাঁত গুলো কিন্তু ঠিক এইরকম হয়। করাতের মধ্যে দাঁতগুলো তোমরা যদি কাছাকাছি খেয়াল করো তাহলে দেখবে যে এইরকম শেপের হয়। তো এইটাকে বলা হয় সটুথ ওয়েভ। সটুথ ওয়েভের অনেক অ্যাপ্লিকেশন আছে, আমরা পরবর্তীতে হয়তো কিছু অ্যাপ্লিকেশন দেখলে তোমরা বুঝতে পারবে। তো সটুথ ওয়েভ আমরা কিভাবে তৈরি করতে পারি? সটুথ ওয়েভ তৈরি করার জন্য আমাদেরকে বেশ একই রকম সেটআপ আছে, আমি ধাপে ধাপে বলছি। প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে সটুথ ওয়েভের জন্য আমাদের একটা ইন্টিগ্রেটর সার্কিট লাগবে। খেয়াল করে দেখো, এই যে এখানে একটা -1 ভোল্টের একটা ডিসি সোর্স আছে, সেটার সাথে একটা ইনপুট রেজিস্ট্যান্স আছে, মাইনাস পিন থেকে ক্যাপাসিটর হয়ে ফিডব্যাক লাগানো আছে। সো এইটুকু যে পার্ট আছে, দিস ইজ অ্যান ইন্টিগ্রেটর পার্ট। এইটুকু পার্টের কাজ কি? এইটুকু পার্টের কাজ হচ্ছে যে আমার -1 ভোল্ট, বা এটাকে যেহেতু ইন্টিগ্রেটর -1 ভোল্ট দিলে কি হচ্ছে, ইন্টিগ্রেটর ইকুয়েশনে থাকে হচ্ছে -1/RC × VI dt। তাহলে এখানে যেহেতু আমি মাইনাস ভোল্টেজ দিচ্ছি, এই মাইনাস এবং ইকুয়েশনের মাইনাস মিলে আমার ইন্টিগ্রেশনটা র্যাম্পটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটা যদি আমরা আউটপুটটা দেখি, তাহলে এখানে এবং এই আউটপুটের নামটা যদি আমি ভি ও র্যাম্প দেই, তাহলে ভি ও র্যাম্পের ভ্যালু আমরা পাবো ভি ও র্যাম্প ইকুয়ালস টু EI 1/RC × EI ইন্টিগ্রেশন অফ EI × DT। নাও EI যেহেতু এখানে ডিসি ভোল্ট, সো এখানে জাস্ট আমরা EI × T পাবো। তার মানে আমাদের ইকুয়েশনটা আসে ভি আউটপুট অফ র্যাম্প ডিভাইডেড বাই T ইকুয়ালস টু EI ডিভাইডেড বাই RIC। এখানে জাস্ট এটা ইন্টিগ্রেশনের ইকুয়েশন, EI টা হচ্ছে একটা ডিসি ভোল্ট, তাই ডিসি ভোল্টকে ইন্টিগ্রেট করলে অনলি আমরা একটা টি পাবো। তো সেই টিটা এখানে এসেছে। সো এইটা মানে অ্যাকচুয়াল প্র্যাকটিক্যালটা কি? প্র্যাকটিক্যালি এটার আউটপুটটা হচ্ছে এই রকম। দেখো আমার একটা র্যাম্প, আমরা একটা ফাংশন পাবো, এইভাবে করে ইন্টিগ্রেশনের মাধ্যমে এই ভি ও র্যাম্পটা বাড়তে থাকবে। ঠিক আছে, এখন ভি ও র্যাম্পটা তো বাড়ছে, আমাদের মূল টার্গেটটা হচ্ছে আমরা এই রকম করে এখন আবার কেটে দেব, আবার এরকম করে কেটে দেব। ঠিক আছে, এইটা করলে আমরা সটুথ ওয়েভ আমরা তৈরি করতে পারবো। তো এখন আমরা এইরকম আমরা একটা র্যাম্প সিগন্যাল তৈরি করলাম। নাও নেক্সট স্টেপটা হচ্ছে, আমরা মনে করো চাচ্ছি যে ভি র্যাম্পটা যখন 10 ভোল্ট হবে সে সময় এটাকে আমরা কেটে দেব, কেটে আবার আমরা নেক্সট র্যাম্প আবার শুরু হবে। সো আমাদের আপার লিমিট যেটা আমাদের সটুথ ওয়েভে, সেটা ধরো আমরা সেট করলাম 10 ভোল্ট। এইটা অ্যাচিভ করার জন্য আমরা কি করব, আমরা এই র্যাম্পের ভোল্টেজের আউটপুটটাকে আমরা আরেকটা কম্পারেটরের সাথে লাগাবো। কম্পারেটর যে কোনো একটা কম্পারেটরের সাথে লাগাবো। সেই কম্পারেটরের মাইনাস পিনে আমরা একটা 10 ভোল্ট লাগিয়ে দেব। তো আমরা তাহলে কি হবে, 10 ভোল্ট লাগিয়ে দেবো। এবং এই 10 ভোল্ট আমরা কিভাবে নিয়ে আসলাম দেখো, খেয়াল করো, এখানে আমরা যে এটার যে আমরা বায়াসিং 15 ভোল্ট আছে, সেই 15 ভোল্টের সাথে ভোল্টেজ ডিভাইডার রুল করে এখানে 5 ভোল্ট 5 কিলো ওহম রেজিস্ট্যান্স দিয়েছি, এখানে 10 কিলো ওহম রেজিস্ট্যান্স দিয়েছি। তার ফলে এই যে মাইনাস পিনে যে ভোল্টেজটা আসতেছে সেটা আসতেছে 10 কিলো ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজ, which will be about 10 ভোল্ট। নাও
এই মাইনাস পিনে আমরা 10 ভোল্ট দিলাম। এখন খেয়াল করে দেখো, নর্মালি যদি র্যাম ভোল্টেজটা মনে করো শুরুতে 0 থেকে শুরু হয়েছে ইন্টিগ্রেশনটা, র্যাম ভোল্টেজটা আস্তে আস্তে বাড়ছে, তো 0 থেকে 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট, 4 ভোল্ট, 5 ভোল্ট করে বাড়ছে। যতক্ষণ পর্যন্ত এই ভি ও র্যামটা 10 ভোল্টের চেয়ে ছোট থাকবে, অর্থাৎ ধরো 5 ভোল্ট, 6 ভোল্ট বা 3 ভোল্ট অবস্থায় আছে, তখন এই কম্পারেটরের আউটপুটটা কি হবে? মাইনাস পিনের ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, প্লাস পিনের ভোল্টেজ হচ্ছে 3, 4, 5 ভোল্ট। তাহলে মাইনাস পিনের ভোল্টেজটা বড়, আউটপুট আমরা পাবো হচ্ছে মাইনাস ভি স্যাচুরেশন ভোল্টেজ। তো মাইনাস ভি স্যাচুরেশন ভোল্টেজ যদি আমরা পাই, তাহলে দেখো এই ডায়োডটা রিভার্স বায়াস হয়ে যায় এবং এই ডায়োডটা এটাও রিভার্স বায়াস হয়ে যায়। সো যখন আমার এই ভোল্টেজটা ও র্যাম ভোল্টেজটা 10 ভোল্টের চাইতে ছোট, তখন এই দুটো ডায়োডই আসলে রিভার্স বায়াস হয়ে যায়, এই দুটো লাইন দিয়ে কোনো কারেন্ট ফ্লো করে না। তো তার মানে তখন যদি আমরা এইখান থেকে আউটপুট ভোল্টেজ নিয়ে যাই, আমরা আউটপুট ভোল্টেজটা এই যে আমাদের আউটপুট ভোল্টেজ তখন আমরা র্যাম্পের থেকে যদি আমরা নেই, তাহলে এই র্যাম ভোল্টেজটা আমাদের আলটিমেট আউটপুট ভোল্টেজ হবে, র্যাম ভোল্টেজটা সেটা আমার আস্তে আস্তে বাড়ছে। নাও এটা যখন আমরা বলছিলাম যে ইন্টিগ্রেশন করে বাড়ছে, এখন বাড়তে বাড়তে এটা মনে করো 10 ভোল্টের চাইতে উপরে গেল। যেই মুহূর্তে এটা 10 ভোল্টের চাইতে বিগার হবে, সাপোজ এটা 10.1 ভোল্ট হলো, তখন কি হবে? এটা যদি 10.1 ভোল্ট হয় আর মাইনাস পিনে আমরা দিয়ে রেখেছি 10 ভোল্ট, তাহলে কি হবে? প্লাস পিনে ভোল্টেজটা বিগার, দেন আউটপুটে এবার আমরা প্লাস ভি স্যাচুরেশন আউটপুট পাবো। নাও প্লাস ভোল্টেজ যখন আমরা এখানে পাচ্ছি ভি স্যাচুরেশন, তখন খেয়াল করো কি হচ্ছে, আমার এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হচ্ছে, অর্থাৎ এখান থেকে আমার কারেন্ট এই দিকে যেতে পারবে, যেহেতু এখানে এখন আমার প্লাস ভোল্ট আসছে, আগের বার ছিল মাইনাস। তো প্লাস ভোল্ট আসার ফলে কারেন্ট আমার ডায়োডের হয়ে এইদিকে এসে এইখানে আমরা একটা ট্রানজিস্টর লাগিয়ে রেখেছি, এই ট্রানজিস্টরটা টার্ন অন হবে, কারণ এখানে এখন কারেন্ট আসতে পেরেছে, এতক্ষণ ধরে কারেন্ট আসতে পারে না। এই ট্রানজিস্টরটা টার্ন অন হলে কি হলো? ট্রানজিস্টর টার্ন অন হওয়া মানে হচ্ছে এটা অ্যারাউন্ড একটা শর্ট সার্কিটের মতো একটা লাইন হয়ে যাবে, এবং এটা লাগানো হচ্ছে গিয়ে ক্যাপাসিটরের অ্যাক্রসে। তাহলে ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভোল্টেজটা এতক্ষণ ধরে বাড়ছিল ইন্টিগ্রেশন হয়ে, সেই ভোল্টেজটা কিন্তু চট করে ড্রপ হয়ে 0 হয়ে যাবে। অর্থাৎ আমার র্যাম ভোল্টেজ এতক্ষণ ধরে যে বেড়ে 10.1 হয়েছিল, সেটা চট করে এটা কমে গিয়ে 0-তে নেমে যাবে। ঠিক আছে? অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যেই মুহূর্তে ধরো এই যে র্যাম ভোল্টেজ আমাদের বাড়ছে, বাড়তে 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 যেই মুহূর্তে 10 এর থেকে একটু বড় হতে চাইবে, তখনই আমার এই প্লাস পিনের ভোল্টেজটা বেড়ে যাবে। প্লাস পিনের ভোল্টেজ বেড়ে গেলে এখানে আমি প্লাস ভি স্যাচুরেশন ভোল্টেজ পাবো, দেন দিস ডায়োড উইল বি টার্ন অন, এবং এই ডায়োডটা টার্ন অন হয়ে এই ট্রানজিস্টরটাকে টার্ন অন করে দেবে। এই ট্রানজিস্টরটা টার্ন অন হলে কি হলো? ক্যাপাসিটরের যে ভোল্টেজটা আছে, সেই ক্যাপাসিটরের ভোল্টেজটা ড্রপ হয়ে যাবে। ক্যাপাসিটরের ভোল্টেজ ড্রপ হয়ে 0-তে চলে গেলে আমার র্যাম ভোল্টেজটাও কিন্তু 0-তে নেমে যাবে। সো আমার চট করে দেখো, এখান থেকে র্যাম ভোল্টেজ যে 10 ছিল, সেখান থেকে চট করে এটা 0-তে নেমে এসেছে। ঠিক আছে? আচ্ছা, তো 0-তে নেমে আসলেই তো আর শেষ হবে না, যেহেতু এটা এখান থেকে ট্রানজিস্টরটাকে টার্ন অন করা হয়েছে এবং এখান থেকে কারেন্ট আসতেছে, সো ক্যাপাসিটরটা উল্টো দিকে চার্জ হওয়া শুরু করবে বিকজ অফ দিস প্লাস ভি ভোল্টেজ। ক্যাপাসিটরটা উল্টো দিকে চার্জ হওয়া শুরু করে, তাহলে ভি র্যাম্পটা এবার 0 থেকে নিচে মাইনাস হওয়া শুরু করবে। আচ্ছা, তার মানে আমার র্যাম ভোল্টেজটা ধরো -0.1 ভোল্টেজে গেল, -0.1 ভোল্টেজে গেল। এবারে এইটা যখন প্লাস, আমরা বলেছিলাম প্লাস ভি স্যাচুরেশন হয়ে কারেন্ট এদিকে আসতেছে, তখন খেয়াল করে দেখো আরেকটা ডায়োড আছে, এই ডায়োডটাও কিন্তু ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে, তখন কারেন্ট এই দিক দিয়েও আসবে। একই সাথে এইদিকেও এই ট্রানজিস্টরটাকেও টার্ন অন করবে এই ডি দিয়ে, আবার এই সাইড থেকেও এই ডি দিয়ে এই অ্যানাদার ট্রানজিস্টর যেটা Q1, এই Q1 ট্রানজিস্টরটাকেও টার্ন অন করবে। নাও Q1 ট্রানজিস্টরটা টার্ন অন যদি করা হয়, দেখো এটাও একটা শর্ট করে দেওয়া আছে, তাহলে এখানে কি আছে? এখানে 5 কিলো ওহমস আছে, এবং এইটা আমার কি হচ্ছে, এখানে আমার এটাকে শর্ট করে দিচ্ছে। তো এইটা যদি শর্ট হয়ে যায়, এবং এখানে রেজিস্ট্যান্সটা কত? অনলি 100 ওহমস, তো এখানে খুবই ছোট্ট রেজিস্ট্যান্স 5 কিলো ওহমসের তুলনায়। তার মানে কি হচ্ছে, এই পয়েন্টের ভোল্টেজটা আমি একেবারে 0-র কাছাকাছি নিয়ে এসেছি,
ধরা যাক সেটা 0.1 ভোল্টেজের মতো। তো তার মানে যেই মুহূর্তে আমার এইখানকার ভোল্টেজটা 0-তে চলে যাবে, এই জায়গার মাইনাস পিনের ভোল্টেজ হয়ে যাবে 0.1 এর কাছাকাছি। তার মানে কোন ভোল্টেজটা এখন বিগার? মাইনাস পিনের ভোল্টেজটা বিগার। তো মাইনাস পিনের ভোল্টেজ যখন বিগার হয়ে যায়, আবার এই আউটপুটটা সুইচ হয়ে প্লাস মাইনাস ভি স্যাচুরেশন হয়ে যাবে। সাথে সাথে এই ডায়োডটাও রিভার্স বায়াস হয়ে যাবে, এই ডায়োডও রিভার্স বায়াস হয়ে যাবে। ক্যাপাসিটর আবার নতুন করে ইন্টিগ্রেশন করা শুরু করবে, অর্থাৎ এখান থেকে ইন্টিগ্রেশনটা আবার র্যাম্প আপ হয়ে শুরু হবে। তো এইভাবে করে আমার প্রসেসটা রিপিট হতে থাকবে। যখন আমার র্যাম্প ভোল্টেজটা 10 ভোল্টে পৌঁছে যায়, 10 ভোল্টে পৌঁছে গেলে এখানে একটা সুইচ, এটা যেহেতু আমরা আগে থেকে 10 ভোল্ট দিয়ে রেখেছি রেফারেন্স ভোল্টেজ, এখানে এসে আমার ভোল্টেজটা প্লাস ভি স্যাচুরেশন হয়। প্লাস ভি স্যাচুরেশন হলে এই ডায়োডের থ্রুতে এই ট্রানজিস্টরটা অন হয়। ট্রানজিস্টর অন হলে ক্যাপাসিটরের ভোল্টেজটা 0-তে ডাউন হয়ে যায়। ক্যাপাসিটরের ভোল্টেজ 0-তে ডাউন হয়ে গেছে, একই সাথে আমার এই ডায়োডের থ্রুতে এই ট্রানজিস্টরটাও অন হয়ে যায় Q1, এবং এই ট্রানজিস্টর টার্ন অন হওয়ার ফলে এখানকার যে আগের ভোল্টেজ ছিল 10 ভোল্ট, সেই 10 ভোল্টটা না হয়ে এই ভোল্টেজটা হয়ে যায় অলমোস্ট 0 থেকে একটু হালকা একটু বেশি ভোল্টেজ, ধরো 0.05 ভোল্টেজ বা 0.005 ভোল্টেজ। তো এটা যখন হয়ে যায় তখন কিন্তু আমার আবার করে এই নেগেটিভ ভোল্টেজটা পজিটিভের থেকে একটু বেশি ভোল্টেজ থাকে, যার ফলে এই আউটপুটটা আবার সুইচ অন হয়ে মাইনাস ভি স্যাচুরেশন হয়ে আবার ইন্টিগ্রেশনটাকে চালু করে দেয়। তো এইভাবে করে আমার একবার ইন্টিগ্রেশন চালু হয়, আবার সাথে সাথে 10 ভোল্টে পৌঁছালে চট করে 0 হয়ে যায়, আবার ইন্টিগ্রেশন চালু হয়, আবার 0 হয়ে যায়। এভাবে করে আমার সটুথ ওয়েভ আমরা তৈরি করতে পারি। এবং যেহেতু আমার এখানে দেখো আমার সরাসরি এটা শর্টেড হয়ে যায় একেবারে, এটা একটা ট্রানজিস্টরের সাথে, এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, এই ক্যাপাসিটরের ভোল্টেজটা কিন্তু খুব দ্রুত ডিসচার্জ হয়ে যায়। তো এই কারণে এই যে নেমে যাচ্ছে, এটা কিন্তু খুব স্বল্প সময়ের মধ্যে এই রেফারেন্স ভোল্টেজ থেকে 0-তে খুব স্বল্প সময়ের মধ্যে নেমে যাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের প্রপার একটা সটুথ ওয়েভ আমরা তৈরি করতে পারি। সো এই যে সটুথ ওয়েভটা আমরা তৈরি করলাম, এটা টাইম পিরিয়ড আমরা কিভাবে বুঝবো? তো টাইম পিরিয়ড আমরা বের করতে পারি হচ্ছে যে এই যে টোটাল যে টাইমটা, এই টাইমটা আমরা বের করতে পারি হচ্ছে ভি রেফারেন্স ভোল্টেজ, যেটা আমার 10 ভোল্ট, এই যে হাইট অফ 10, এটাকে যদি আমরা এইটার স্লোপ দিয়ে ডিভাইড করি, তো স্লোপটা পাবো হচ্ছে রেট অফ রাইজ থেকে, যেটা আমার ইআই ডিভাইডেড বাই আরআইসি, যেটা আমার ওই র্যাম্পের ইকুয়েশন থেকে আমরা পেয়েছি। এই যে ভিও র্যাম্প, এটা আমরা ইন্টিগ্রেশন ইকুয়েশন থেকে পেয়েছি যে ভিও র্যাম্প ডিভাইডেড বাই টি ইকুয়ালস টু ইআই বাই আরআইসি। সো আমরা যদি টাইম পিরিয়ডটা বের করতে চাই, তাহলে আমরা এই ম্যাক্সিমাম ভোল্টেজটাকে দিয়ে স্লোপটাকে ডিভাইড করলে আমরা টাইম পিরিয়ড পাবো, এবং টাইম পিরিয়ড পেলে আমরা ফ্রিকোয়েন্সি পাবো টাইম পিরিয়ডকে ইনভার্স করলে। সো আওয়ার টোটাল ফ্রিকোয়েন্সি অফ দিস সটুথ ওয়েভ জেনারেটর উইল বি 1/RIC ইন্টু ইআই বাই ভি রেফারেন্স। সো আমি নিশ্চিত যে তোমরা এই সটুথ ওয়েভটা ডিজাইন করতে পারবে যদি তোমরা বুঝতে পারো। দেখো, সটুথ ওয়েভ জেনারেশনের জন্য আমাদের যে স্পেসিফিকেশন গুলো দেওয়া থাকে হচ্ছে 10 পিক আউটপুট ভোল্টেজ দেওয়া থাকে, অর্থাৎ সটুথ ওয়েভটা ম্যাক্সিমাম কতটুকু আউটপুট ভোল্টেজে যাবে সেটা দেওয়া থাকে, সটুথ ওয়েভের ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে। তো এই দুটো যদি দেওয়া থাকে তাহলে ম্যাক্সিমাম ভি রেফারেন্স দেওয়া থাকে, ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে। আমাদের বের করতে হয় হচ্ছে আরআইসি এবং ইআইটা হচ্ছে আমার কতটুকু র্যাম্প অনুযায়ী আমার র্যাম্প ভোল্টেজটা বাড়বে সেটা। তো এটা আমরা আশা করি যে তোমরা বের করতে পারবে। এবং যদি মোর দেন ওয়ান ভেরিয়েবল আননোন থাকে, তাহলে আমাদের কিছু ক্ষেত্রে আমাদের একটা অ্যাজিউম করে নিতে হয় যে এইটার ভ্যালুটা এটা, এবং সেখান থেকে অন্য ভ্যালুগুলো আমাদের জেনারেট করতে হয়। ফাইনাল টপিক অসিলেশনের, এটার একটা হচ্ছে, সেটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি মডুলেশন অর ফ্রিকোয়েন্সি শিফট কিং। ফ্রিকোয়েন্সি মডুলেশন জিনিসটা কি? মনে করো এটা হচ্ছে আমাদের কমিউনিকেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো, আমাদের ছোটবেলায় আমরা এক ধরনের রেডিও শুনতাম, মনে আছে? সেই রেডিওতে অনেক বেশি নয়েজ থাকতো, অনেক বেশি ঝামেলা, অনেক বেশি ঝিরঝিরে সাউন্ড থাকতো। তোমাদের কি কোনো পুরনো আমলের কারো রেডিও শোনার অভিজ্ঞতা আছে? নাই। আচ্ছা, তোমাদের কি এফএম রেডিও শোনার অভিজ্ঞতা আছে?
Yes, sir. Yes. So that FM word comes from this frequency modulation. FM, frequency modulation radio. তো ফ্রিকোয়েন্সি মডুলেশন রেডিও ওরা কিভাবে কাজ করে, এই এফএম রেডিওটা কিভাবে কাজ করে সেটা কাজ করে আমরা একটু আগে যে সটুথ জেনারেটরটা দেখলাম এটার মতো করি। তো এখানে খেয়াল করো, সটুথ ওয়েভ জেনারেটরে আমরা যে ফ্রিকোয়েন্সিটা জেনারেট করেছি, ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 1/RIC EI ডিভাইডেড বাই ভি রেফারেন্স। তো এখানে EI জিনিসটা কি? EI জিনিসটা হচ্ছে এই যে ইনপুটে আমরা একটা সোর্স দিয়েছি -1 ভোল্টের, আর রেফারেন্স ভোল্টেজ তো আমরা ধরেই নিয়েছি। তো এখন মনে করো এখানে আমরা EI-টাকে ডিসি সোর্স না দিয়ে আমরা EI-টাকে একটা মাইক্রোফোনের সাথে লাগিয়ে দিলাম। মাইক্রোফোনের কাজটা কি? মাইক্রোফোনের কাজটা হচ্ছে এই যে আমি এখন কথা বলছি মাইক্রোফোনের কাজটা হচ্ছে আমার কথার অডিও সিগন্যালটাকে সে একটা ভোল্টেজ সিগন্যালে পরিণত করে, অর্থাৎ একটা অডিও সিগন্যালটাকে সে ভোল্টেজ সিগন্যালে পরিণত করে। আমি যখন জোরে কথা বলছি সে কম জোরে ভোল্টেজ তৈরি করছে, বিগার ভোল্টেজ তৈরি করছে, কম কথা বললে স্মলার ভোল্টেজ তৈরি করছে। তো দ্যাট ভোল্টেজ আমরা EI হিসেবে ইউজ করতে পারি। আমরা যদি মাইক্রোফোনের ভোল্টেজটাকে ওই জায়গায় লাগাই দিই তাহলে কি হবে, আমি যখন জোরে কথা বলবো বা একটা জোরে ভয়েস তৈরি করব তখন ওই অসিলেটরটা একটা ফ্রিকোয়েন্সি তৈরি করবে, আবার যখন আস্তে কথা বলবো তখন আরেকটা ফ্রিকোয়েন্সি তৈরি করবে। তো এই ভয়েসের লেভেলের উপর ডিপেন্ড করে নানা রকম ফ্রিকোয়েন্সির সিগন্যাল তৈরি হতে থাকবে। নাও এফএম মডুলেশন মানেই হচ্ছে যখন আমি একটা ভোল্টেজ সিগন্যালকে একটা ফ্রিকোয়েন্সি সিগন্যালে পরিণত করতে পারি। তাহলে মনে করো আমাদের কাছে একটা সিগন্যাল আছে, ভোল্টেজ সিগন্যাল, যেটা আমার ভোল্টেজটাকে চেঞ্জ করতেছে। ধরো আমাদের কাছে একটা সিগন্যাল আছে, এইরকম করে আমার ভোল্টেজ চেঞ্জ হচ্ছে, একবার ভোল্টেজ বাড়ছে কমছে বাড়ছে কমছে, দিস ইজ আওয়ার অডিও সিগন্যাল। নাও এখন আমরা বেসড অন এইচ এন্ড এভরি ভোল্টেজ, প্রত্যেকটা ভোল্টেজের জন্য আমরা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি ডিফাইন করে দিতে পারি। এই প্রত্যেকটা ভোল্টেজের জন্য আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি হবে, এটার ভ্যালু হবে F1, এটা হবে F2, এটা F3, পরেরটা F3, F4, এভাবে করে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি যাবে। এবং এই আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি গুলাকে আমরা যখন ট্রান্সমিট করি বা আমরা অ্যান্টেনা দিয়ে পাঠিয়ে দিই তখন আরেকটা অ্যান্টেনা রিসিভ করে সেই আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি গুলোকে আবার ভোল্টেজ সিগন্যালে পরিণত করে। তো এর ফলে যেটা হয় সেটা হচ্ছে আমরা এই ফ্রিকোয়েন্সি গুলাকে খুব হাই ফ্রিকোয়েন্সি হিসেবে আমরা পাঠাতে পারি, ঠিক রেডিও ফ্রিকোয়েন্সি যেটা আমাদের দরকার সেই ফ্রিকোয়েন্সি অনুযায়ী পাঠাতে পারি, এবং অল্প একটু ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলেই আমাদের ভোল্টেজ লেভেল গুলা চেঞ্জ হতে পারে। এবং আমাদের হাতে যে এফএম রেডিও গুলো থাকে সেই এফএম রেডিও গুলো ওই ফ্রিকোয়েন্সি গুলাকে ক্যাচ করে সেগুলোকে রেসপেক্টিভ ভোল্টেজ লেভেলে কনভার্ট করে নেয়। ধরো F2 ক্যাচ করলো সে এই ভোল্টেজে কনভার্ট করবে, F4 ক্যাচ করলো সে এই ভোল্টেজে কনভার্ট করবে, F1 ক্যাচ করলো সে এই ভোল্টেজে কনভার্ট করবে। এরপরে সে এই ভোল্টেজ গুলাকে ওদের স্পিকারে পাঠিয়ে দেয়, স্পিকারে পাঠিয়ে দিলে ওই সেম সাউন্ডটা ওই এফএম রেডিওর স্পিকার দিয়ে আমরা শুনতে পাই। সো দিস ইজ হাউ এফএম রেডিও ওয়ার্কস এবং এফএম রেডিও সিগন্যাল। এবং এই প্রসেসটা কিন্তু শুধু এফএম রেডিওর জন্য প্রযোজ্য না, এটা অনেক ধরনের কমিউনিকেশনের জন্য এটাকে ব্যবহার করা হয়। যে আমরা একটা ভোল্টেজ সিগন্যালকে আমরা ফ্রিকোয়েন্সি সিগন্যালে পরিণত করি এবং ফ্রিকোয়েন্সিটাকে আমরা পাঠাই। তো এটা একটা বড় অ্যাডভান্টেজ আছে। দেখো আমরা নর্মালি কথা বলছি, তা আমাদের কথাটা কিন্তু এয়ার দিয়ে পাস হচ্ছে, তাই না? তুমি যখন কথা বলো, কিন্তু তোমার কথাটা এয়ারে পাস হয়ে কতটুকু দূরে যেতে পারে? হয়তো 10 ফিট, 20 ফিট, 50 ফিট, 100 ফিট দূরে যাবে তোমার কথাটা, এরপরে কিন্তু আর তোমার কথাটা শুনতে পাবে না কেউ। কিন্তু এবার মনে করো তোমার কথাটাকেই তুমি একটা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালের মধ্যে পাস করে দিলাম,
এই যে হাই ফ্রিকোয়েন্সি সিগনালে পাস করলে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল কিন্তু বহু দূর যেতে পারে। আমাদের এই যে মোবাইল কমিউনিকেশন আমরা করছি এটা কিন্তু মেগাহার্জ গিগাহার্জ রেঞ্জে করছি। আমরা যে এই যে রেডিও কমিউনিকেশন করা হচ্ছে এফএম রেডিওর মাধ্যমে, বা মিলিটারি যারা তারা যখন একজন আর একজনের সাথে ওয়াকি টকিতে কথা বলছে তারাও কিন্তু হায়ার ফ্রিকোয়েন্সিতে কাজ করছে। তো এরা কি করছে, ওই হাই ফ্রিকোয়েন্সিতে নিজেদের ভয়েসটাকে ঢুকিয়ে দিচ্ছে, নিজেদের ভোল্টেজটাকে ঢুকিয়ে দিচ্ছে, এবং তারপরে ওদের রিসিভার ওই ফ্রিকোয়েন্সিটাকে আবার রেসপেক্টিভ ভোল্টেজে কনভার্ট করে নিচ্ছে। তো এর ফলে কিন্তু বহু দূরে আমরা আমাদের সিগন্যালকে পাঠাতে পারি। সো দ্যাট ইজ দ্য বিউটি অফ ফ্রিকোয়েন্সি মডুলেশন, যে আমরা নর্মালি একটা সেন্সর থেকে যে ভোল্টেজটা পাই বা আমরা কথা বলে মাইক্রোফোন থেকে যে ভোল্টেজটা তৈরি করছি এটা কিন্তু খুব বেশি দূরে আমরা পাঠাতে পারবো না ওয়্যারলেসলি। কিন্তু যখন আমরা এই ভোল্টেজটাকে ফ্রিকোয়েন্সি মডুলেশন করে ফ্রিকোয়েন্সি হায়ার ফ্রিকোয়েন্সিতে তৈরি করতে পারি, খুব হায়ার ফ্রিকোয়েন্সি লাইক মেগাহার্জ রেঞ্জে, লাইক তোমরা এফএম রেডিওর ফ্রিকোয়েন্সি কত, আমাদের এফএম রেডিও গুলোর 98.1 মেগাহার্জ, 99.2 মেগাহার্জ, 100.1 মেগাহার্জ রেঞ্জে তোমরা দেখবা যে এফএম রেডিও গুলোর ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে এইটা। লেট মি চেক এক্সাক্ট reference. Do you anybody knows যে কত ফ্রিকোয়েন্সিতে ওরা দেয়? Yes, look, Radio Furti 88.0 মেগাহার্জ রেঞ্জে। সো ওরা কি করছে, ওদের ওই যে ভোল্টেজ, ওরা যে ওদের রেডিও স্টেশন থেকে যে ভোল্টেজ মাইক্রোফোন গুলো আছে সেই মাইক্রোফোন গুলো যে ভোল্টেজটা তৈরি করে সেটাকে ওরা 88.0 মেগাহার্জ ফ্রিকোয়েন্সিতে মডুলেশন করে দেয়, এবং তারপরে ওরা ওইটা এয়ার করে। এয়ারে যখন পাঠায় তখন এই 88.0 মেগাহার্জ সিগন্যালটা বহু দূর, বহু কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে। তো এই কারণে আমরা হচ্ছে অনেক দূরে বসেও আমরা এই রেডিও সিগন্যাল গুলোকে ক্যাচ করতে পারি। So that is the beauty for frequency modulation. তো ফ্রিকোয়েন্সি মডুলেশনের জন্য আমাদেরকে, এবং এটা আরেকটা নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি শিফট কিং, কারণ হচ্ছে যে আমাদের অল্প একটু ভোল্টেজের জন্য অল্প একটু শিফট হয় ভোল্টেজটা। তো এই যে রেডিও ফুটটি যে 88.0 মেগাহার্জ আছে না, তো আমাদের আমরা মানুষ কত ফ্রিকোয়েন্সিতে কথা বলি তোমরা কি জানো? আমাদের ফ্রিকোয়েন্সি, আমাদের হিয়ারিং ফ্রিকোয়েন্সি কতটুকু? আমাদের হিয়ারিং ফ্রিকোয়েন্সি হচ্ছে অ্যারাউন্ড 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে। তো এর ভিতরে ধরো ওরা 1000 হার্জের মতো ব্যবহার করা যায়। 1000 হার্জ হলেই আমরা পুরোপুরি সবকিছু মোটামুটি শুনতে পারি। তো ওরা করে কি, ওদের যে রেডিও ফুটের যে 88.0 মেগাহার্জ আছে ওইটার থেকে 500 হার্জ উপরে আর 500 হার্জ নিচে এইটুকু রেঞ্জের মধ্যে ওদের সমস্ত সিগন্যাল ওরা পাস করে দেয়। 88.0 মেগাহার্জ প্লাস মাইনাস 500 হার্জ। 500 হার্জ তো খুবই কম। তো এইটুকুর ভেতরে রেডিও ফুটটি ট্রান্সমিট করে এবং আমরা সেটা শুনতে পাই। তো এই সিগন্যালটা তৈরি করার জন্য আমাদের এই ধরনেরই একটা, এই যে আমরা সটুথ ওয়েভ জেনারেটর করলাম, এই ধরনের একটা সার্কিট আমরা তৈরি করতে পারি। তাহলে আমরা কি করব, আমরা সটুথ ওয়েভ জেনারেটর এই যে মাইনাস, এই যে আমরা যে আমাদের যে ইনপুটটা ছিল এখানে, সেই ইনপুটের জায়গায় আমরা আমাদের যে প্রয়োজনীয় যে ভোল্টেজটা থাকবে যেটা চেঞ্জ হচ্ছে সেই ভোল্টেজটা আমরা দিয়ে দিতে পারি। এর ফলে আমরা র্যাম্প ভোল্টেজটা অনেক হায়ার ফ্রিকোয়েন্সিতে আমরা র্যাম্প ভোল্টেজ তৈরি করতে পারবো, এবং এটা ফ্রিকোয়েন্সিটা মেগাহার্জ কিভাবে আমরা নিয়ে আসবো, মেগাহার্জ আনার জন্য আমাদের সেই অনুযায়ী রেজিস্ট্যান্স এন্ড ক্যাপাসিট্যান্স সিলেক্ট করতে হবে। তাহলে কিন্তু আমরা ফ্রিকোয়েন্সিটাকে মেগাহার্জে নিয়ে আসতে পারবো। দেখো আমরা রেজিস্ট্যান্স এন্ড ক্যাপাসিট্যান্স এমন ভাবে নিয়ে আসবো যাতে করে আমার ফ্রিকোয়েন্সিটা মেগাহার্জ রেঞ্জে নিয়ে চলে আসে। তাহলে এটা যদি করতে পারি তাহলে কিন্তু আমরা ওই মেগাহার্জ রেঞ্জে আমরা একটা সুন্দর ফ্রিকোয়েন্সি মডুলেশন সার্কিট তৈরি করতে পারি। তো এটাই ছিল আমাদের আজকের ক্লাস। হোপফুলি তোমাদের ভালো লেগেছে। আমরা এবারে আমি তোমাদের সাথে আরেকটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের প্রজেক্ট রিপোর্ট। লেট মি শেয়ার ইউ সামথিং নিউ। ইয়েস, আচ্ছা, এখানে যে আমরা একটা টেমপ্লেট দেখতে পাচ্ছি এটাকে IEEE পেপার ফরম্যাট বলে। এই টেমপ্লেটের মতো করে তোমাদেরকে
ইনফ্যাক্ট এই টেমপ্লেটটা আমি শেয়ার করে দিচ্ছি অ্যানাউন্সমেন্টের আন্ডারে। এই টেমপ্লেটের উপরে তোমাদের রিপোর্টটা লিখতে হবে। তো রিপোর্টে তোমাদের কিভাবে লিখতে হবে দেখো, এই টেমপ্লেটের এখানে যেটা আছে তোমরা জাস্ট এইখানে তোমাদের নাম, তোমাদের প্রজেক্টের নাম এখানে টাইপ করে দিবা, তোমাদের নিজেদের নাম এখানে টাইপ করবা, ডিপার্টমেন্ট নেম, অর্গানাইজেশন নেম, সিটি, কান্ট্রি, তোমাদের ইমেল অ্যাড্রেস এখানে টাইপ করে দিবা। এভাবে করে যে ফরম্যাটিংটা আছে এই ফরম্যাটটা ফলো করে তোমাদের টাইপ করতে হবে। পেপারের ভেতরে কি কি থাকবে সেটা আমি বলছি। পেপারের ভেতরে মেইনলি কয়েকটা জিনিস থাকবে। একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট জিনিসটা হচ্ছে 2 থেকে 3 লাইনের ভিতরে একটা সামারি, যে তুমি কিসের প্রজেক্ট করলা। এটা 2 লাইন হতে পারে, 1 লাইন, 2-3 লাইনও হতে পারে। 2 লাইনের ভিতরে হলেই ভালো। 2 থেকে 3 লাইনের ভিতরে একটা সামারি, যে তুমি এই প্রজেক্টে কি করেছো। কিওয়ার্ডসটা হচ্ছে তোমার প্রজেক্টের ভিতরে কোন কোন ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে, সেই ওয়ার্ড গুলো 4 থেকে 5টা কিওয়ার্ড আমরা ইউজ করি। এটা তোমার একটা পেপার যখন পাবলিশ হয় কিওয়ার্ড গুলো দিয়ে আসলে মানুষ সার্চ করতে পারে পেপারটা। এরপরে রিপোর্টের ভেতরে এরকম নাম্বারিং করে ধরো ইন্ট্রোডাকশন থাকবে। এর পরের পার্টটা এখানে দেওয়া আছে ইজ অফ ইউজ, এটা চেঞ্জ হয়ে যাবে, এটা হবে হচ্ছে সার্কিটস এন্ড সিস্টেমস। তারপর 3 নাম্বার পয়েন্টটা হবে হচ্ছে রেজাল্টস। 4 নাম্বার পয়েন্টটা হবে ডিসকাশন এন্ড কনক্লুশন। এবং ফাইনালি তোমাদের থাকবে রেফারেন্স। তো রেফারেন্স কিভাবে থাকবে দেখো, রেফারেন্স আছে এখানে, এই যে রেফারেন্স কিভাবে লিখতে হয় সেই রেফারেন্সের ফরম্যাটিং এভাবে দেওয়া আছে। তো তোমরা এই ফরম্যাটিং গুলো এইটার উপরেই তোমরা আসলে লিখলে তোমাদের জন্য সবচেয়ে ভালো হয়। তোমরা এটাও রেখে দিবা, প্লাস এটার উপরেই তোমরা রাইটিং করতে পারো। আর অতিরিক্ত কিছু জিনিস আছে যেমন অ্যাকনোলেজমেন্ট, এটা দেওয়া লাগবে না। তোমাদের এখানে হয়তো আরো ABCD করে যেভাবে যদি কোনো পয়েন্টের ভেতরে অর্থাৎ ইন্ট্রোডাকশনের ভিতরে বা সার্কিটস এন্ড সিস্টেমস এর ভিতরে যদি আরো ভাগ করা লাগে ABCD করে, সেটা তোমরা কিভাবে করবা সেটা বর্ণনা দেওয়া আছে। তোমাদের যদি কোনো টেবিল থাকে, কোনো পিকচার থাকে, ফিগার থাকে, সেটা তোমাদের কিভাবে অ্যাড করতে হয় সেই সেটার যে প্রসেস সেটা এখানে লেখা আছে। ফিগার গুলো জেনারেলি প্রত্যেকটা কলামের, এগুলো আমরা দেখো 2 কলামে লেখা, প্রত্যেকটা কলামের হয় টপে অথবা যে প্রত্যেকটা কলামের বটমে দিতে হয় ফিগার গুলো, এবং প্রত্যেকটা ফিগারের সাথে নেম দিতে হয়, ফিগার নাম্বার দিতে হয়। দেখো যে ফিগার নাম্বার দেওয়া আছে, ফিগার 1 এক্সাম্পল, ফিগার ক্যাপশন, এভাবে করে ফিগার নাম্বার লিখতে হয়। টেবিল থাকলে টেবিল দিতে হয়, টেবিলের নাম আবার উপরে দিতে হয়, টেবিলের নাম দিতে হয় উপরে, ফিগারের নাম দিতে হয় ফিগারের নিচে। এইভাবে করে তোমাদের রিপোর্টটা লিখতে হবে। আরেকটা পেজ দেখাই, সেখানে একটু ডিটেলসে যাই। দেখো অ্যাবস্ট্রাক্ট রিপোর্টে, তোমাদের রিপোর্টে থাকবে অ্যাবস্ট্রাক্ট 2-3 লাইনের একটা সামারি, কিওয়ার্ড থাকবে 3-4টা রিপ্রেজেন্টেটিভ ওয়ার্ড সিলেক্ট করবা। এরপরে রিপোর্টের ভেতরে কি কি থাকবে, রিপোর্টের ভেতরে 1 নম্বরে থাকবে হচ্ছে ইন্ট্রোডাকশন। আমি রিপোর্টের ভেতরে বলতে এই পয়েন্টগুলোকে মেনশন করছি, বিগ পয়েন্টগুলো, অর্থাৎ এই যেখানে দেখো ইন্ট্রোডাকশন, এই রিপোর্ট ইজ অফ ইউজ, এটা তো একটা ফরম্যাট, প্রিপেয়ার ইউর পেপার বিফোর স্টাইলিং, সো দিস ইজ দ্য নাম্বার 3 পয়েন্ট। তো তোমাদের বেসিক্যালি 4টা পয়েন্ট থাকবে। একটা পয়েন্ট হচ্ছে ইন্ট্রোডাকশন, যেখানে তোমরা লিখবা প্রজেক্টটা তোমাদের কেন সিগনিফিকেন্ট, কোন এটা ইম্পর্টেন্ট, এটার ব্যাকগ্রাউন্ডটা কি, সেই জিনিসটা তোমরা ইন্ট্রোডাকশন পার্টে লিখবা। 2 নাম্বার পার্টটা হচ্ছে সার্কিটস এন্ড সিস্টেমস, এখানে তোমরা যে সিস্টেমটা ডেভেলপ করেছো সেইটার ডেসক্রিপশন দিবা, সার্কিটের ইমেজ দিবা, সার্কিটের ড্রয়িং দিবা, রিয়েল সার্কিটের ফটো দিবা, আবার সার্কিটটা ড্র করেও দিবা, যেটা কিনা আমরা বুঝতে পারি যে সার্কিট এটা অ্যাকচুয়ালি কি কাজ করে, এবং সেটা ডেসক্রিপশন দিতে হবে, কি কি কম্পোনেন্ট ইউজ করেছো সেটা দিতে হবে। এবং ওই কম্পোনেন্ট গুলোর সবগুলো ডেসক্রিপশন আমি চাই না, লাইক রেজিস্টর কি, ক্যাপাসিটর কি, ইন্ডাক্টর কি, এইসবের ডেসক্রিপশন আমি চাই না। বাট যদি তোমাদের কোনো এক্সট্রা আইসি ইউজ করতে হয়, যেটা তোমরা মনে করছো যে ইম্পর্টেন্ট একটা আইসি, যেটা নর্মাল কম্পোনেন্ট না, সেটা তোমরা আলাদা করে সেখানে বর্ণনা দিতে পারো। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে রেজাল্টস। সেই রেজাল্টসে তোমরা সার্কিটটা সিমুলেশন করবা, সেই সিমুলেশন রেজাল্ট দিতে হবে, সেটার ফিগার দিতে হবে, এবং সিমুলেশন রেজাল্টের ডেসক্রিপশন দিতে হবে, যে রেজাল্টটা দেখে আমরা কি বুঝতে পারি। সিমুলেশন তোমরা PSpice দিয়ে করতে পারো তোমাদের সার্কিটের, অথবা হচ্ছে তোমরা মাল্টিসিম ইউজ করো, মাল্টিসিম দিয়ে করতে পারো। মাল্টিসিম দিয়ে করার একটা লিমিটেশন আছে, আমি সেটা নিয়ে একটু ডিসকাস করি। ধরো তোমাদের বেশ কয়েকটা প্রজেক্ট তোমরা নিয়েছো, মনে করো লাইট ডিটেক্টর সার্কিট তোমরা প্রজেক্ট নিয়েছো, অথবা তোমরা হচ্ছে সাউন্ড ডিটেক্টর সার্কিট তোমরা প্রজেক্ট নিয়েছো, লেজার ডিটেক্টর সার্কিট তোমরা প্রজেক্ট নিয়েছো। এই যে ডিটেক্টর গুলো বা সেন্সর গুলো যে তোমরা ইউজ করতেছো, এই সেন্সর গুলা কিন্তু তোমরা মাল্টিসিমে পাবা না।
তো মাল্টিসিমে তুমি হয়তো অপ্যাম্প পাবা, তুমি রেজিস্টার ক্যাপাসিটর পাবো, বাট ওই সেন্সর গুলো তোমরা মাল্টিসিমে পাবো না। তাহলে সেন্সর গুলাকে তোমরা কিভাবে মাল্টিসিম দিয়ে সিমুলেশন করবা? তোমাদের সিচুয়েশন অনুযায়ী এই সেন্সর গুলার রেজিস্ট্যান্স বা ভোল্টেজ আউটপুটটা তোমাদেরকে বের করতে হবে। মনে করো তোমরা লাইট ডিটেক্টর নিলা, তো লাইট পড়লে ওই ফটো ডিটেক্টরের রেজিস্ট্যান্স একটা হয়, লাইট চলে গেলে বা অন্ধকার অবস্থায় রেজিস্ট্যান্স আরেকটা হয়। তোমরা যদি সেই দুইটা রেজিস্ট্যান্স মেজার করে তারপরে ওই দুইটা রেজিস্ট্যান্স দুইটা সিমুলেশন করে দেখাও যে আমার এই রেজিস্ট্যান্সের জন্য দেখেন আমার এই আউটপুট পাচ্ছি, ওই রেজিস্ট্যান্সের জন্য ওই আউটপুট পাচ্ছি, এবং এই রেজিস্ট্যান্স হচ্ছে লাইট থাকা অবস্থায়, সেকেন্ড রেজিস্ট্যান্সটা হচ্ছে লাইট অফ থাকা অবস্থায়, তাহলে কিন্তু আমার সিমুলেশন রেজাল্ট মাল্টিসিম দিয়ে আমরা করতে পারি। যদি লেজার ডিটেক্টর হতে পারে, তাহলে লেজার ডিটেক্ট করলে ওই ডিটেক্টর যেটা আমার ক্যাচ করে সেই ডিটেক্টরের কি পরিবর্তন হয়, সেটা কি ভোল্টেজ তৈরি চেঞ্জ হয়? ভোল্টেজ চেঞ্জ হলে তোমরা সিমুলেশনে ওই ডিটেক্টরের জায়গায় একটা ভোল্টেজ সোর্স ইউজ করতে পারো, যেটা একটা ডিটেকশন করার অবস্থায় ভোল্টেজ দেখাবে, আর যখন ডিটেক্ট করে না সে সময়ের ভোল্টেজ দেখাবে। অর্থাৎ ডিটেক্টরটাকে তোমরা ভোল্টেজ সোর্স অথবা রেজিস্টার দিয়ে রিপ্লেস করে দেন তোমাদেরকে মাল্টিসিমে সিমুলেশন করে দেখাতে হবে এবং সেটার ফিগার এবং ডেসক্রিপশন দিতে হবে। এরপরে ফাইনালটা হচ্ছে তোমাদেরকে ডিসকাশন এবং কনক্লুশন দিতে হবে। এই ডিসকাশন এবং কনক্লুশনটা হচ্ছে যে আমার এই সার্কিটের প্রবলেমটা কি, লিমিটেশনসটা কি, আমি কি কি প্রবলেম ফেস করছি, লিমিটেশনসটা কি, এই জিনিসটা তোমাদেরকে লিখতে হবে। আর ফাইনালি হচ্ছে রেফারেন্স কিভাবে লিখতে হয়, যেটা তোমাদের লিঙ্ক গুলো পেয়েছো সেই লিঙ্কের অনুযায়ী তোমার রেফারেন্স গুলো দিয়ে দেবে। সো এই হচ্ছে রিপোর্টের একটা বিগ হিন্ট হচ্ছে যে তোমার রিপোর্টটা তখনই ভালো যখন এই রিপোর্টটা আমি আরেকটা 311 এর স্টুডেন্ট দেব এবং তাকে বলবো যে এই রিপোর্টটা পড়ে তুমি কি এই এক্সাক্ট এই সার্কিটটা কি তুমি বানাতে পারবে এবং এই সার্কিটটা কিভাবে কাজ করে এটা কি তুমি বলতে পারবে। যদি আরেকজন না জানা স্টুডেন্ট পড়ে যদি এটা বলতে পারে 311 এর, তাহলে বুঝবো যে তোমার রিপোর্টটা হচ্ছে ভালো হয়েছে। তো তোমাদের রিপোর্টটা এমন ভাবে তোমরা লিখবে যাতে করে তোমরা মনে করো যে তোমরা তোমাদের জুনিয়র কোনো ভাইয়ের জন্য লিখছো, যে হয়তো 111 কোর্সটা করেছে, 311 করে নাই, অথবা হচ্ছে হ্যাঁ সামথিং 311 জাস্ট কোর্সটা করেছে বা প্রজেক্টটা করে নাই, এই ধরনের একজন ভাইয়ের জন্য তোমরা লিখছো। আমার জন্য রিপোর্ট তোমরা লিখছো না, তোমরা স্টুডেন্টদের জন্য রিপোর্ট লিখছো। তো তোমার রিপোর্টটা পড়ে যেন এক্স্যাক্টলি তুমি যা করেছো সেটা যেন রেপ্লিকেট করা যায়, সেটা যেন তৈরি করা যায়, এইরকম ভাবে রিপোর্টটা তৈরি করবা। তো তোমাদের যেখানে সার্কিটস এন্ড সিস্টেমস এর ডেসক্রিপশন আছে এটা সুন্দরভাবে লিখবা, যাতে করে তোমরা তোমাদের যেই পড়ুক না কেন সে যদি একজন মানে স্টুডেন্টও হয় সে যেন সহজে বুঝতে পারে এবং সুন্দরভাবে বুঝতে পারে। এই জিনিসটা রিডেবিলিটি যার যত বেশি হবে আমি রিপোর্টে তাকে তত বেশি মার্কিং দেবো, এটা আমি এখনই বলে দিচ্ছি। সো রিডেবিলিটি ইজ দ্য মেইন থিং দ্যাট আই উইল লুক, বিকজ তোমাদের রিপোর্টে আসলে নতুন কিছু থাকার কথা না, যেটা এক্সিস্টিং যে ডেটা আছে বিভিন্ন জায়গাতে গুগল টুগল করে তোমরা পাবা। সো আমি এক্সপেক্ট করছি না যে তোমরা রিপোর্টে অনেক কিছু নতুন কিছু জিনিস নিয়ে আসবা, বাট আমি চাই যে রিপোর্টটা এমন ভাবে লিখবে তোমরা যেটা পড়ে একটা স্টুডেন্ট যেন আরেকটা স্টুডেন্ট যেন খুব সুন্দরভাবে বুঝতে পারে। that should be your target, that should be your goal for writing a report. আর যেহেতু এখন প্রজেক্টের কাজটা ঈদের পরপরই আমাদের সাবমিশন আছে, সো আমাদেরকে কিন্তু দ্রুত গতিতে কাজ করতে হবে এবং যারা কিনা হার্ডওয়্যার নিয়ে কাজ করছো না তোমাদের গ্রুপে তাদেরকে তোমরা রিপোর্টটা নিয়ে লিখতে দাও, রিপোর্টটা এগিয়ে রাখো যাতে করে রিপোর্ট সাবমিশনটা আমাদের যখন লাস্ট ক্লাসে আসবে তখন যেন তোমরা ডিউ টাইমে রিপোর্টটা সাবমিট করতে পারো। ঠিক আছে, আজকের জন্য ক্লাস এতটুকুই। আমি এই দুটো ডকুমেন্টই বা এই রুলস এবং এই যে রেফারেন্স যে পেপারটা বা যেটা তোমাদের ফরম্যাটিং পেপার সেই ফরম্যাটিং পেপারটা আমি ক্যানভাসে শেয়ার করে দেবো। এখন হচ্ছে অ্যাটেন্ডেন্স টাইম। আচ্ছা, আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। No, sir. I guess নাই। আচ্ছা, let's start. আচ্ছা, প্রথমেই বলি আগামী
যে অনলাইন ক্লাসটা আছে 25 তারিখে, সেটা আমি নেব না। সো তোমাদের ওই অনলাইনটা ক্লাসটা করতে হবে না, অ্যাটেন্ড করতে হবে না। ওকে স্যার। ওকে স্যার। নিশাত রেজওয়ানা, প্রেজেন্ট স্যার। নাফিস হাসান, আকিব হাসান নাই। ফাহমিদ বিন রাশিদ, প্রেজেন্ট স্যার। HM সাজিদুল হক, প্রেজেন্ট স্যার। MD তাহমিদ হক, প্রেজেন্ট স্যার। তানজিদ আহমেদ রুবেল, প্রেজেন্ট স্যার। আবরার বিন আমিন, প্রেজেন্ট স্যার। আবু সাদাত অন্তু, প্রেজেন্ট স্যার। আহমেদ কামরুজ্জামান নাই। জারিন তাসনিম প্রজ্ঞা, প্রেজেন্ট স্যার। MD ফুয়াদ মাহমুদ ইমন নাই। সায়েদ মাহের রেজা নাই। ফারিয়া শরীফ জানিফার, প্রেজেন্ট স্যার। রাকিবুল ইসলাম, প্রেজেন্ট স্যার। সাইফ আবরার, প্রেজেন্ট স্যার। আহসানুর রহমান নাই। মোহাম্মদ মোজাম্মেল আলী, প্রেজেন্ট স্যার। সাহিল রহমান, প্রেজেন্ট স্যার। তাসফিয়া তারান্নুম, প্রেজেন্ট স্যার। আবদান রেজা, প্রেজেন্ট স্যার। MD মুস্তাফিজুর রহমান নাই। সুমাইয়া তুন্নুর, প্রেজেন্ট স্যার। শেখ শিহাব, প্রেজেন্ট স্যার। অনিক মজুমদার, প্রেজেন্ট স্যার। জেবা তালুকদার, প্রেজেন্ট স্যার। জাকারিয়া আহমেদ, প্রেজেন্ট স্যার। KM মাহমুদুর রহমান, প্রেজেন্ট স্যার। সাদিয়া তাবাসসুম, প্রেজেন্ট স্যার। সিরাত আল মুস্তাকিম নাই। MD রাশাল হোসেন, প্রেজেন্ট স্যার। ইশরাত নূর নাই। আবিদ আঞ্জুম, ইয়েস স্যার। জাকারিয়া জাইফ,